আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেককে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুল হাই, সহকারী শিক্ষক, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী। আজকে তারিখ হচ্ছে 23/1/2022। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কোভিড-19 কারণে দীর্ঘদিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আবার যেহেতু লকডাউন শুরু হয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই অনলাইনে আজকে থেকে আমরা আবার তোমাদের নতুন করে ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার প্রথম বিষয় টপিকস হচ্ছে যে চ্যাপ্টার নং 1 আমরা বলবো ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। এটা হচ্ছে আজকে আমাদের পাঠের শিরোনাম। তাহলে দেখো, এই পাঠের শিরোনামের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঔপনিবেশিক যুগ কত সাল থেকে শুরু হয়েছে। 1757 থেকে 1947 সাল পর্যন্ত এটাকে আমরা কি বলি, ঔপনিবেশিক যুগ বলে থাকি। তাহলে এই ঔপনিবেশিক যুগে আমরা বলবো এটা হচ্ছে ইংরেজ শাসনামল। ঔপনিবেশিক যুগের মধ্যে এটা কি ইংরেজ শাসনামল। আর এর আগে যে যুগগুলো রয়েছে সেটা নিয়ে যদি আমরা একটু ঔপনিবেশিক শাসনের পটভূমি নিয়ে আলোচনা করি, যে ঔপনিবেশিক শাসনের পটভূমি কোথায় থেকে শুরু হয়েছে সেটা আগে প্রথম আমাদেরকে জানতে হবে। ঔপনিবেশিক যুগ কাকে বলে? তাহলে তোমরা একটু বই বা খাতা নিয়ে বসো, সেখানে তোমরা লিখবে যে ঔপনিবেশিক যুগ কাকে বলে। বিদেশি কর্তৃক কোনো দেশ দখল, কি বলেছি, বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাকে ঔপনিবেশিক যুগ বলা হয়। অর্থাৎ যারা বিদেশি আছে তারা কোনো একটা দেশকে দখল করে যদি সেই দেশ শাসন ব্যবস্থা গ্রহণ করে, সেটাকে তারা রুরাল অর্থাৎ কি বলে, শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তাহলে আমরা সেটাকে ঔপনিবেশিক শাসন বলে। ঔপনিবেশিক শাসনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তারা দখল করবে এবং তারা একসময় জানে যে এই তাদের অবৈধ যে ক্ষমতা দখল ঔপনিবেশিক শাসন, সেটা যে কোনো একদিন শেষ হয়ে যাবে। তারপরও কেন তারা শুধু ধন সম্পদের লোভে কি করে, একটা দেশকে তারা কি করে শাসন করার জন্য দখল করে নেয়। তাহলে এই আমাদের এই উপমহাদেশ যেটা রয়েছে, আমরা যে ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ডে বহু জাতি এই ভূখণ্ডটাকে কি করেছে, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে। তাহলে এই ঔপনিবেশিক শাসনের যে পটভূমি, যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেটা এখন আমরা জানবো। ঔপনিবেশিক শাসনের পটভূমিগুলোর মধ্যে প্রথম হচ্ছে মৌর্যরা। 3য় শতক, অর্থাৎ অশোক যিনি রাজা ছিলেন, তিনি কি করলেন, এই ঔপনিবেশিক শাসনের 3য় শতকে তিনি কি করলেন, ক্ষমতা দখল করলেন। তাহলে ওনার নাম হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে। খ্রিস্টপূর্ব কত শতকে? 3য় শতকে। এরপর আমরা দেখলাম যে মৌর্য সাম্রাজ্যের পরে আমরা দেখলাম যে গুপ্তরা 4 শতকে। মৌর্য হচ্ছে 3য় শতকে, গুপ্ত হচ্ছে 4 শতকে। এরপরে গুপ্তদের পরে আসলো শশাঙ্করা 7ম শতকে। তারা প্রায় কত বৎসর? তারা প্রায় 30 বৎসর রাজত্ব করেছিল। তাহলে রাজত্বের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করে ধন সম্পদ লুণ্ঠিত করা, অর্থাৎ এক দেশের সম্পদ তাদের নিজের দেশে, অন্য দেশের সম্পদটাকে তাদের নিজের দেশে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে ঔপনিবেশিক শাসন। তাহলে আমরা প্রথমে দেখলাম মৌর্যের পরে গুপ্তরা প্রায় 4 শতকে। তারপর হচ্ছে আমরা দেখলাম যে গুপ্ত সাম্রাজ্যের পরে এসেছে শশাঙ্করা 7ম শতকে। প্রায় তারা কত 30 বৎসর ক্ষমতা ধরে রেখেছিল। এরপরে যারা এসেছিল, শশাঙ্কের পরে এসেছিল আমাদের পাল বংশে। তারা প্রায় 8 শতকের মাঝের পর্বে তারা তাদের শাসন ব্যবস্থা শুরু করেছিল। পর্যন্ত তারা কি ছিল, ক্ষমতায় ছিল। পালের পরে এসেছে সেনের মধ্যে এখানে লক্ষণ সেন, যাকে লক্ষণ সেন হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজা। তারা অর্থাৎ এখানে অনেকগুলো ইতিহাস হিস্টোরি জড়িত রয়েছে, যে হিস্টোরিগুলো আসলে জানা দরকার। তোমরা তোমাদের টেক্সট বুকে পাবে যে হিস্টোরিগুলো কিভাবে হবে। সেটা হচ্ছে যে এক এক রাজার সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কেউ পরাজিত হয়েছে, পরাজয়ের পরে আরেকটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু হয়েছে। এইভাবে আসলে আমাদের এই ভূখণ্ডটা কি হয়েছে, বিভিন্ন শাসক গোষ্ঠী বিভিন্নভাবে শাসন করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে প্রথমে মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে হচ্ছে শশাঙ্কের পর হচ্ছে পাল বংশেরা। প্রায় 8 শতকের মাঝ পর্ব পর্যন্ত তারা কি করেছে, শাসন ব্যবস্থা চালু রেখেছে।
এরপরে পাল বংশের পরে এসেছে সেন বংশ। তাহলে সেনের মধ্যে আছে কি লক্ষণ সেন, যাকে বলা হয় সর্বশেষ রাজা সেন বংশের। এরপরে আমরা দেখলাম যে মুসলিম শাসক যিনি খলজি শাসন ব্যবস্থা, এটা হচ্ছে বখতিয়ার খিলজি। তিনি 1204 থেকে 1206 সাল পর্যন্ত কি করেছেন, ক্ষমতায় ছিলেন। এই খিলজি শাসন আমলে মুসলমানদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য কি করলেন, তিনি রক্ষা করলেন। 1206 সালে বখতিয়ার খিলজি মৃত্যু থেকে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসন বিস্তার করতে থাকে। এরপরে তখন কিন্তু দিল্লিতে মুসলমানদের 3টি প্রদেশে বিভক্ত করা হয়। কয়টি প্রদেশে? 3টা প্রদেশে বিভক্ত করা হয়েছিল। এই বিভক্তগুলা তখন এগুলাকে বলা হতো ইকলিম। কি বলা হতো? ইকলিম। আর ইকলিমগুলো উত্তর বাংলা লকনীতি, পশ্চিম বাংলা সাতওয়াল এবং পূর্ব বাংলা সোনারগাঁও নামে পরিচিতি ছিল। এরপর আমরা জানি যে বখতিয়ার খিলজির শাসন আমলের পর এসেছে সুলতানি আমল। কোন আমল? সুলতানি আমল। তাহলে এই সুলতানি আমলে সুলতানরা বিভিন্ন ধরনের সুলতান এখানে শাসন করেছে। তার মধ্যে আছে মোগল সম্রাট, মোগল শাসন, তারপর বারভূঁইয়া, তারপর নবাব বংশের শাসন, তারপরে আমরা ইংরেজ শাসন। তাহলে এইভাবে যে আমাদের যে ইতিহাসগুলো আমরা যদি ধারাবাহিকভাবে মনে রাখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টা স্টেপে এক এক ঔপনিবেশিক মানে পিরিয়ড এক এক সময় পর্যন্ত চলে সর্বশেষ 1971 সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত কাদের কাছ থেকে? আমরা ইংরেজ শাসনের কাছ থেকে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি করলাম? আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। তাহলে এই স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত আমরা মানে বিদেশি যারা আছে তাদের শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন যত কিছু আছে সব কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। তাহলে এই যে ইংরেজ শাসনের অবসান, ইংরেজরা প্রায় কত বছর ক্ষমতা ছিল? ইংরেজরা প্রায় 200 বছর। কত বছর? প্রায় 200 বছর ক্ষমতা থেকে এই দেশের শাসন শোষণ ব্যবস্থা তারা চালু করেছিল, যেটা আমরা বলে থাকি যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। কারণ আমরা জানি নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর প্রান্তরে কি হয়েছিল? ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা সেখানে পরাজিত হয়েছিলেন। আর এই পরাজয়ের মাধ্যমে, তবে এই পরাজয়ের পিছনে তোমরা অনেক ইতিহাস জানো যে সেখানে তার নিজস্ব যে তার খালা গসিকে বেগম সহ যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজউদ্দৌলা কি করলেন? ক্ষমতাচ্যুত হয়েছিলেন। আর এই ক্ষমতাচ্যুত হওয়ার ফলে ইংরেজরা যেই শাসন ব্যবস্থা, যেটাকে আমরা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বলে থাকি, সেই ঔপনিবেশিক শাসন 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর, যেটাকে বলা হয় প্রায় 200 বছর আমরা বলি। তাহলে এই শাসন ব্যবস্থায় ইংরেজরা এই দেশে করেছিল। কিন্তু সেই 1952 সালে ভাষা আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে সর্বশেষ আমাদের স্বাধীনতা সংগ্রাম, যেটা আমরা সেই স্বাধীনতা 26শে মার্চ থেকে শুরু করে 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আমরা কি পেলাম? আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করলাম, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বা অথবা ওনার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যে উনি যে একটা 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে মানুষ কি করলেন? স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই জন্য বলা হয়েছিল যে স্বাধীনতা সংগ্রাম, এই যে ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে বাংলা স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলোকে আমরা যেই একটা প্রেক্ষাপটে আলোচনা করতে পারি, সেটাকে যদি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি তোমরা একটু পড়ে নাও, তাহলে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে মৌর্যের পরে আমরা বলি গুপ্তের পরে শশাঙ্ক, আবার শশাঙ্কের পরে এসেছে পাল বংশের রাজারা, তারপরে সেন, তারপরে হচ্ছে ইকতিয়ার বিন বখতিয়ার খিলজির শাসন, এরপরে হচ্ছে সুলতানি আমল। তোমরা তোমাদের খাতা এই স্টেপগুলো লিখে নাও। তারপরে হচ্ছে মুঘল শাসন, এরপরে বারভূঁইয়াদের শাসন, নবাব বংশের শাসন। নবাব বংশের শাসন ওই যে নবাব বলতে সিরাজউদ্দৌলা বংশধরে যে শাসনটা করেছিল, নবাব বংশের শাসন। সর্বশেষ হচ্ছে নবাব বংশ পরাজিত হওয়ার পরে আমাদের ইংরেজ শাসন।
তাহলে এই ধারাবাহিক যে স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, এই ধারাবাহিকভাবে এই দেশ স্বাধীন করতে গিয়ে বহু ত্যাগ তিতিক্ষা, তারপরে আমাদের বহু নির্যাতন সহ্য করেই আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যদি টেক্সট বুকে দেখো যে ঔপনিবেশিক যোগ প্রথম অধ্যায় তোমাদের এখানে শুরু যেখান থেকে হয়েছে, তাহলে তোমরা এই অধ্যায়টা তোমরা এখানে অনেকগুলা ঔপনিবেশিক যুগ কাকে বলে, বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তারে যে ইউরোপীয়রা যারা এই দেশে শাসন ব্যবস্থা করেছে তাদের একটা পাঠ রয়েছে। বাংলা ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণগুলো এখানে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে তোমাদের টেক্সট বুকটা পড়ে নাও, তাহলে অবশ্যই তোমরা আরেকটু ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবে। তো আশা করি তোমরা আজকে যে পাঠটা দিয়েছি তোমরা অবশ্যই ঔপনিবেশিক যুগ কি, তাহলে আমরা যদি আবার একটু বলি যে বিদেশি শক্তি অথবা বিদেশি শাসকেরা যদি কোনো একটা দেশকে অবৈধভাবে অর্থাৎ জোরপূর্বক কোনো ক্ষমতা দখল করে সেইখানে তাদের যে শাসন ব্যবস্থা কায়েম করে সেটাকে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা আমরা বলি। তারপর হচ্ছে ঔপনিবেশিক যুগ কোনটা? ঔপনিবেশিক যুগ হচ্ছে যে আমাদের এই যে মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে আমাদের ইংরেজ শাসন পর্যন্ত যেই সময়টা, যেই পিরিয়ডটা অন্যের অধীনে ছিল, এটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলতে পারি। এরপরে ঔপনিবেশিক যুগ অর্থাৎ সর্বশেষ ইংরেজ শাসনের পরাজয়ের পর আমরা যে যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি সেইটাকে আমরা বলবো যে বাংলার স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন হওয়ার জন্য আমরা ফ্রিডম ফাইট করেছি কিসের কারণে? বাংলাদেশকে একটা ফ্রি কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে সেটা আমরা করেছি কি, বাংলার স্বাধীনতা সংগ্রাম যেটা হয়েছে সেটা হচ্ছে মূলত স্বাধীনতা শুরু হয়েছিল কিন্তু 1957 সালে যে নবাব সিরাজউদ্দৌলা বাংলা স্বাধীনতা করার দিয়ে, আর সর্বশেষ আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি সেই ঐতিহাসিক 7ই ভাষণে অনুপ্রাণিত হয়ে আমরা স্বাধীন বাংলাদেশ একটা পেয়েছি 1971 সালে 16ই ডিসেম্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের যে তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য তোমাদের টেক্সট বুকটা আরেকটু ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে অবশ্যই তোমরা এই পাঠটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবে। তবে আজকে আমি তোমাদের সাথে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।